বিসমিল্লাহির রহমানির রহিম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমাদের ঈদুল আজহা কেমন কাটলো? ঈদুল আজহার পরে আজকে আমাদের তোমাদের সাথে প্রথম ক্লাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে নিশ্চয়ই ঈদুল আজহাটা তোমরা খুব সুন্দরভাবে কাটিয়েছ। আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্র পড়াব। আমরা পড়ছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে, ভারতীয় উপমহাদেশে মুঘল শাসন তৃতীয় অধ্যায় থেকে। আমি ফাতেমাতুজ জোহরা শিউলি, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। শিক্ষার্থীরা, আজকে আসো তাহলে আমরা আমাদের মূল পাঠে চলে যাই। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে সম্রাট শাহজাহান। কি পড়াবো আমরা তোমাদের তাহলে? সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান কে ছিলেন, কিংবা সম্রাট শাহজাহানের কথা শুনলে আমাদের মনে কি আসে? বিভিন্ন ধরনের প্রশ্ন আসে না? সম্রাট শাহজাহানের সাথেই সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি মনে আসে আমাদের, সেটা হচ্ছে সম্রাট শাহজাহানের তৈরি নির্মিত তাজমহলের কথাটা মনে আসে। আমরা আজকে এই সমস্ত বিষয়ই পড়ব। সম্রাট শাহজাহান ক্ষমতায় আসলেন কিভাবে, তারপর তার প্রাথমিক বাধা বিপত্তি কিভাবে উদ্গীরণ করলেন, এরপরে তিনি কিভাবে রাজ্য বিস্তার করলেন, তার সাম্রাজ্যের আর কি কি ঘটনা ঘটেছিল, এই সমস্ত বিষয়ই আমরা আজকের পাঠ থেকে জানতে পারবো। তাহলে আমরা এখন পড়ব সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান শব্দটির অর্থ আমরা জানতে পারবো। প্রথমে আমরা দেখি সম্রাট শাহজাহানের জন্ম। সম্রাট শাহজাহান 1592 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন সম্রাট জাহাঙ্গীরের রাজপুত স্ত্রী জগৎ গোসাইয়ের গর্ভে। সম্রাট শাহজাহান তার প্রাথমিক পর্যায়ে তার নাম ছিল হচ্ছে খুররম। তার নাম রেখেছিলেন তার পিতা খুররম, এবং খুররম শব্দের অর্থ ছিল খুররম শব্দের অর্থ ছিল সদা প্রসন্ন। সদা প্রসন্ন। সম্রাট শাহজাহানকে সম্রাট জাহাঙ্গীর তার শাসনামলের সবচেয়ে বিখ্যাত শিক্ষকদের দ্বারা তাকে জ্ঞান দান করার ব্যবস্থা করেছিলেন। সম্রাট শাহজাহান এইসব শিক্ষকদের মাধ্যমে আরবি ও ফার্সি ভাষায় বিশেষ জ্ঞান অর্জন লাভ করেছিলেন। এছাড়া ইতিহাস, ভূগোল, রাষ্ট্র চিন্তা এবং চিকিৎসা বিদ্যায়ও সম্রাট শাহজাহান বেশ ভালো দক্ষতা অর্জন করতে পেরেছিলেন। সম্রাট শাহজাহান ছোটবেলা থেকেই সম্রাট আকবর এবং জাহাঙ্গীরের খুব প্রিয়ভাজন ছিলেন। সম্রাট শাহজাহান তার পিতার সাথে যুদ্ধবিদ্যায়ও অংশগ্রহণ করতেন। সম্রাট শাহজাহান এক সময় মনে করলেন যে পিতা তাকে তার উত্তরাধিকারী করবে না, এজন্য পিতার সাথে কিছুটা সময় মনোমালিন্য সৃষ্টি হয়েছিল। মনোমালিন্য সৃষ্টি হওয়ার পরে অবশ্য পরবর্তীতে এই মনোমালিন্য তাদের দূরীভূত হয়ে যায়। সম্রাট জাহাঙ্গীরের মৃত্যুর পর রাজধানীতে ছিলেন সম্রাট জাহাঙ্গীরের আরেক পুত্র শাহরিয়ার। সম্রাট জাহাঙ্গীরের মৃত্যুর সময় সম্রাট শাহজাহান ছিলেন না রাজধানীতে, তিনি রাজধানীর অদূরে ছিলেন। এই সুযোগে সম্রাজ্ঞী নূরজাহান
শাহরিয়ারকে সম্রাট ঘোষণা করলেন। কিন্তু সম্রাট শাহজাহানের শ্বশুর আসফউদ্দৌলা এই প্রধানমন্ত্রী ঘোষণার সংবাদটি বিদ্রোহ প্রকাশ করলেন এবং সম্রাট শাহজাহানকে খবর পাঠালেন অতি দ্রুত রাজধানীতে ফিরে আসার জন্য। এবং সম্রাট শাহজাহান তখন রাজধানীতে ফিরে আসলেন। রাজধানীতে ফিরে আসার পরে 1628 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে দেখো, 1628 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান সিংহাসনে অধিষ্ঠিত হবেন। 1628 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান, যিনি খুররম নামে পরিচিত ছিলেন, তিনি নতুন নাম আবুল মুজাফফর শিহাবউদ্দিন আবুল মুজাফফর শিহাবউদ্দিন মুহাম্মদ সাহিবি কিরান, নামটা অনেকই বড়, সাহিবি কিরান আবুল মুজাফফর শিহাবউদ্দিন মুহাম্মদ সাহিবি কিরান সানি শাহজাহান পাদশাহ গাজী। আবুল মুজাফফর মুহাম্মদ শিহাবউদ্দিন সাহিবি কিরান সানি শাহজাহান পাদশাহ গাজী উপাধি নিয়ে সম্রাট শাহজাহান ক্ষমতায় অধিষ্ঠিত হলেন 1628 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি। এই এত বড় পুরো নামটা আমরা ইতিহাসে পরবর্তীতে ব্যবহার হয়নি, তার ছোট নামটি শাহজাহান নামটি ব্যবহার করা হচ্ছে। এবং শাহজাহান শব্দের অর্থ হচ্ছে জগতের অধীশ্বর। শাহজাহান শব্দের অর্থ কি? জগতের অধীশ্বর। বিষয়গুলো একটু মনে রাখার চেষ্টা করবে, কারণ এই বিষয়গুলোই তোমাদের বহু নির্বাচনী বা জ্ঞানমূলক প্রশ্নে এসে থাকে, ছোট ছোট প্রশ্ন হিসেবে। শাহজাহান শব্দের অর্থ জগতের অধীশ্বর। আর 1628 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান ক্ষমতায় আসলেন। সম্রাট শাহজাহান ক্ষমতায় আসার পরে প্রত্যেকটা সম্রাটেরই যেমন কিছু প্রাথমিক বাধা বিপত্তি পার হতে হয়েছিল, ঠিক তেমনি সম্রাট শাহজাহানের সময়ও একই রকম প্রাথমিক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছিলেন। সম্রাট শাহজাহান ক্ষমতায় আসার প্রথম বছরের তিনি ঝুঝু সিংহের বাধার মুখোমুখি হলেন। এই ঝুঝু সিংহের বিদ্রোহ তিনি অবসান করবেন। ঝুঝুর সিংহের বিদ্রোহ। এই ঝুঝু সিং ছিলেন হচ্ছেন বুন্দেলখণ্ডের রাজপুত সর্দার। ঝুঝু সিং কে ছিলেন? বুন্দেলখণ্ডের রাজপুত সর্দার। তিনি সম্রাট শাহজাহানের আনুগত্য স্বীকার করতে অস্বীকৃতি জানান। তিনি সম্রাট শাহজাহানের আনুগত্য অস্বীকার করতে জানালে তখন সম্রাট শাহজাহান তার প্রধানমন্ত্রী সাদুল্লাহ খানকে প্রেরণ করলেন ঝুঝু সিংকে পরাস্ত করার জন্য। পরবর্তীতে সম্রাট শাহজাহান তার প্রধানমন্ত্রীর মাধ্যমে এই ঝুঝু সিংহকে 1634 খ্রিস্টাব্দে পরাস্ত করতে সক্ষম হলেন। কি হলো তাহলে? 1634 খ্রিস্টাব্দে ঝুঝু সিংকে সম্রাট শাহজাহান পরাস্ত করতে সক্ষম হলেন।
বুঝতে পেরেছো? প্রাথমিক বাধার মধ্যে প্রথমে আসলো হচ্ছে ঝুঝু সিংহের বিদ্রোহ। ঝুঝু সিংহের বিদ্রোহের পরে সম্রাট শাহজাহান তার ক্ষমতায় আরোহণের দ্বিতীয় বছরে আফগান সর্দার খানজাহান লোদির বিদ্রোহ। সম্রাট শাহজাহানের ক্ষমতায় আরোহণের দ্বিতীয় বছরে আফগান সর্দার খানজাহান লোদি বিদ্রোহ করেন। বুন্দেলখণ্ডের ঝুঝু সিংহের বিদ্রোহ অপেক্ষা খানজাহান লোদির বিদ্রোহটা খুবই শক্তিশালী ছিল, যেটা সম্রাট শাহজাহানের জন্য খুবই চিন্তার একটি বিষয় ছিল যে তিনি আদৌ এই খানজাহান লোদিকে পরাস্ত করতে সক্ষম হবেন কিনা। খানজাহান লোদিকে পরবর্তীতে সম্রাট শাহজাহান তার অধিক ক্ষমতা এবং সেনাপতি আবদুল্লাহ ও মুজাফফর এই সুদক্ষ এবং সাহসী সেনাপতিদেরকে দিয়ে তিনি খানজাহান লোদিকে পরাস্ত করতে সক্ষম হয়েছিলেন, যেটা তার সময়ের জন্য খুবই, তার শাসনকালের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। কারণ খানজাহান লোদি ছিল একজন শক্তিশালী প্রতিপক্ষ। এই শক্তিশালী প্রতিপক্ষকে পরাস্ত করাটা সম্রাট শাহজাহানের জন্য খুবই তার সাম্রাজ্যের জন্য একটি উপকারী, সম্রাট শাহজাহানের সাম্রাজ্যে খানজাহান লোদিকে পরাস্ত একটি যুগান্তকারী পদক্ষেপই ছিল। এরপরে হচ্ছে সম্রাট শাহজাহানকে পর্তুগিজদের বিরুদ্ধে অভিযান প্রেরণ করতে হয়। কারণ দেখো, পর্তুগিজরা হচ্ছে 16 শতাব্দীতে আসে ভারতীয় উপমহাদেশে সম্রাট জাহাঙ্গীরের শাসন আমলে। তারা সাতগাঁও, হুগলিতে তাদের বাণিজ্য কুঠি নির্মাণ করলেও সম্রাট শাহজাহানের প্রতি তাদের আনুগত্যটা আগাগোড়াই কম ছিল। সম্রাট শাহজাহান যখন প্রথম বিদ্রোহ করেছিল সম্রাট জাহাঙ্গীরের বিরুদ্ধে, তখন তিনি পর্তুগিজদের সহযোগিতা কামনা করেছিলেন, কিন্তু এই পর্তুগিজরা সম্রাট শাহজাহানকে কোনো প্রকার সহযোগিতা করেননি। এছাড়াও সম্রাট শাহজাহানের স্ত্রী বেগম মমতাজের 2 জন দাসীকে পর্তুগিজরা নিয়ে যায় অপহরণ করে এবং শ্লীলতা হানি করে। এই বিষয়গুলো ছাড়াও পর্তুগিজরা দিনে দিনে সম্রাট শাহজাহানের প্রতি আনুগত্য স্বীকার করার পরিবর্তে সম্রাট শাহজাহানের জন্য বিদ্রোহী হয়ে উঠছিল। এই বিষয়গুলো যখন সম্রাট শাহজাহান টের পেলেন, বুঝতে পারলেন, তখন তিনি পর্তুগিজদের বিরুদ্ধে একটা অভিযান করলেন। সেই অভিযানে সম্রাট শাহজাহান তার সফলতা অর্জন করলেন। সম্রাট শাহজাহানের রাজত্বকালে দুর্ভিক্ষ এবং মহামারী দেখা দিয়েছিল। এখন যেরকম দেখো করোনার একটা মহামারী চলছে, ঠিক সেই রকম সম্রাট শাহজাহানের সময়ও খুবই তার রাজত্বের 4র্থ ও 5ম বছরে দুর্ভিক্ষ দেখা দিল এবং এই দুর্ভিক্ষে শত শত মানুষ মারা যেতে শুরু করলো। খাদ্যের এত অভাব ছিল এবং এইখানে ইতিহাস থেকে আমরা জানতে পারি, পাতশাহ নামে একটা ঐতিহাসিক গ্রন্থ থেকে আমরা এখানে জানতে পারি যে দুর্ভিক্ষের সময় আটার গুঁড়া, যেটা সেই আটার গুঁড়ার মধ্যে কুকুরের হাড় গুঁড়া করে মিশিয়ে দেওয়া হতো এবং মাংসের দোকানে কুকুরের মাংস পর্যন্ত বিক্রি করা হচ্ছিল। এরকম অনেক কাজই হচ্ছিল এই দুর্ভিক্ষের সময় মানুষের খাদ্য পৌঁছানোর জন্য। সেই খাবার তো মোটেও স্বাস্থ্যকর ছিল না এবং সেটা খেয়ে আরও মানুষ মারা যাচ্ছিল। তবে সম্রাট শাহজাহান খুব দক্ষতার সাথে এই দুর্ভিক্ষের সময়ে প্রচুর খাদ্যের সরবরাহ করে এবং খাদ্য যোগান দিতে থাকে। পরবর্তীতে এই দুর্ভিক্ষ বা মহামারীটা কেটে যেতে থাকে। সম্রাট শাহজাহানের এই প্রাথমিক বাধা বিপত্তি ছাড়াও ছোট ছোট কিছু অভিযান পরিচালনা করেছিলেন, সেগুলো তিনি সফলতা অর্জন করেছিলেন। ছোট ছোট বিদ্রোহ, যেগুলো খুব একটু উল্লেখযোগ্য না বিধায় আমরা অত বর্ণনায় যাচ্ছি না।
আমরা এখন দেখব সম্রাট শাহজাহানের সাম্রাজ্য সম্প্রসারণ নীতিতে তিনি কি কি করলেন। সম্রাট শাহজাহানের সাম্রাজ্য সম্প্রসারণ নীতির মধ্যে প্রথমেই হচ্ছে উত্তর পশ্চিম সীমান্ত নীতি। উত্তর পশ্চিম সীমান্ত নীতি। উত্তর পশ্চিম সীমান্তটি সুরক্ষিত রাখা মুঘল সম্রাটদের জন্য সবসময় খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে বারবারই শত্রুরা মুঘল সাম্রাজ্যকে আক্রমণ করছিল। উত্তর পশ্চিম সীমান্তের মধ্যে কান্দাহার যে সীমান্ত লাগোয়া যে জায়গা, সেটা হচ্ছে কান্দাহার এলাকাকে বোঝাচ্ছে। এই কান্দাহার সম্রাট জাহাঙ্গীরের সময় পারস্য সম্রাট শাহ আব্বাসের সহযোগিতায় কান্দাহার শাহ আব্বাস দখল করে নেন। এজন্য সম্রাট শাহজাহান ক্ষমতায় আসার সাথে সাথে উত্তর পশ্চিম সীমান্তে কান্দাহারকে দখল করার জন্য খুবই প্রচেষ্টা চালান। সম্রাট শাহজাহান প্রথমে নিজে এই উত্তর পশ্চিম সীমান্ত নীতিতে কান্দাহার দখলের জন্য কাজ করতে শুরু করলেন এবং তার প্রধানমন্ত্রীকে পাঠালেন। কিন্তু এই কান্দাহারের এই এলাকাতে এত প্রচণ্ড তুষারপাত এবং তীব্র শীতের যে একটা ব্যাপার ছিল, যার কারণে সম্রাট শাহজাহান বারবারই পিছু হটতে হচ্ছিল। সম্রাট শাহজাহানকে পিছু হটতে হচ্ছিল। এরপরেও কিন্তু সম্রাট শাহজাহান দমে যাননি। তিনি তারপরেও এই রাজ্যটাকে কিভাবে এই সীমান্তটাকে কিভাবে নিজের দখলে আনা যায় এই চেষ্টা চালিয়েছেন। এর পরবর্তীতে সম্রাট শাহজাহান আওরঙ্গজেবকেও উত্তর পাশে কান্দাহার দখল করার জন্য প্রেরণ করলেন, কিন্তু খুব একটি ফলপ্রসূ কোনো ফলাফল সম্রাট শাহজাহান ফলাফল আনতে পারলেন না। তিনি ব্যর্থতাই পর্যবেসিত হলেন উত্তর পশ্চিম সীমান্ত নীতিতে কান্দাহার দখলে। উত্তর পশ্চিম সীমান্ত নীতির পরে সম্রাট শাহজাহান হচ্ছে মধ্য এশিয়া নীতি গ্রহণ করলেন। কারণ মধ্য এশিয়া মধ্য এশিয়াতে বারবারই সমস্ত সম্রাটেরই দখল করার একটা বিষয় থাকে। তাদের মনের মধ্যে মধ্য এশিয়াতে তাদের ক্ষমতা দখল করতে হবে, এই বিষয়টা তাদের মধ্যে কাজ করছে। মধ্য এশিয়া নীতিতে সম্রাট শাহজাহান তার দক্ষতার সাথে সেনাপতি এবং প্রধানমন্ত্রীর মাধ্যমে মধ্য এশিয়ায় অভিযান প্রেরণ করলেন। মধ্য এশিয়ায় প্রেরণ করলেও সম্রাট শাহজাহানের সেনাপতিরা খুব বেশি কোনো কিছুই করতে পারলেন না, কারণ এইখানে বারবারই অভিযান প্রেরণ করা হলো। অভিযান প্রেরণ করে সম্রাট শাহজাহানের সেনাপতিরা বা সম্রাট শাহজাহানের সৈন্যবাহিনী বারবারই ব্যর্থতায় পর্যবেসিত হলো এবং এই ব্যর্থতাটা হলো এই অভিযানে সমস্ত মুঘল সাম্রাজ্যে 4 কোটি টাকা ব্যয় হলো এবং 5,000 মুঘল সৈন্য মৃত্যুবরণ করলেন। এই হচ্ছে মধ্য এশিয়া নীতিতেও সম্রাট শাহজাহানের একটি ব্যর্থতার দিকই উঠে আসলো। এখানেও সম্রাট শাহজাহান ব্যর্থ হলেন। এরপরে সম্রাট শাহজাহান দাক্ষিণাত্যের দিকে মনোনিবেশ করলেন। উত্তর পশ্চিম সীমান্ত নীতিতেও ব্যর্থ হলেন এবং দাক্ষিণাত্য নীতিতেও মধ্য এশিয়া নীতিতেও তিনি ব্যর্থ হলেন। এরপরে তিনি দাক্ষিণাত্য নীতি গ্রহণ করলেন। দাক্ষিণাত্যতে কিছু অংশ তো অবশ্যই সম্রাট শাহজাহানের সময়ে ছিল, কিন্তু এইখানে আহমেদনগর, গোলাকুণ্ডু, বিজাপুর এই জায়গাগুলো সম্রাট শাহজাহান দখলের জন্য নতুন করে পরিকল্পনা গ্রহণ করলেন। আহমেদনগরের প্রধানমন্ত্রী মালিক অম্বরের সাথে সম্রাট শাহজাহান যখন তিনি খুররম ছিলেন, খুররম নামে পরিচিত ছিলেন, এবং আর মালিক অম্বরকে পরাজিত করার পরেই সম্রাট শাহজাহানকে খুররম নাম থেকে শাহজাহান উপাধি তার বাবা সম্রাট জাহাঙ্গীর দিয়েছিলেন। এই মালিক অম্বরের মৃত্যুর পরে
তার পুত্র ফতেহ খান প্রধানমন্ত্রী হলেন আহমেদনগরের। আহমেদনগরের প্রধানমন্ত্রী হলে ফতেহ খান ছিলেন অতিরিক্ত অর্থলোভী। এই ফতেহ খান কি করলেন, আহমেদনগরের সুলতানকে তিনি হত্যা করলেন। হত্যা করে তার নাবালক পুত্রকে ক্ষমতায় অধিষ্ঠিত করলেন। ক্ষমতায় অধিষ্ঠিত করার পরে নামমাত্র নাবালক পুত্র ক্ষমতায় থাকলেও সমস্ত কর্মকাণ্ড ফতেহ খান পরিচালিত করতে থাকলেন। এই ফতেহ খান পরবর্তীতে মুঘল সাম্রাজ্যের কাছে মাত্র 30 লক্ষ টাকা অর্থের বিনিময়ে তিনি আহমেদনগরের বর্ষতা স্বীকার করলেন সম্রাট শাহজাহানের নিকট। আহমেদনগরের সবাই সম্রাট শাহজাহানের আনুগত্য স্বীকার করে নিলেন ফতেহ খানের মাধ্যমে। তাহলে দাক্ষিণাত্যনীতে আহমেদনগর অধিকার হয়ে গেল সম্রাট শাহজাহানের। এরপরে হচ্ছে গোলাকুন্ডা ও বিজাপুর এই অঞ্চল দখল। গোলাকুন্ডার যে প্রধান সুবেদার ছিলেন, তিনি খুব আপোষে সম্রাট শাহজাহানের আনুগত্য লাভ করলেও বিজাপুরের শাসনকর্তা সম্রাট শাহজাহানের আনুগত্য লাভে অসম্মতি বা অস্বীকৃতি জানালেন। তিনি সম্রাট শাহজাহানের আধিপত্যটা মেনে নিতে চাইলেন না। এই সময় সম্রাট শাহজাহান তখন আওরঙ্গজেবকে এই গোলাকুণ্ড দখলের জন্য পাঠালেন। সম্রাট শাহজাহান আওরঙ্গজেবকে গোলাকুণ্ড দখলের জন্য পাঠালেন। সম্রাট আওরঙ্গজেব খুবই দক্ষতার সাথে এবং তার কর্মকাণ্ডের দ্বারা বিজাপুরের গোলাকুণ্ডের পরে বিজাপুরটা দখল করতে সক্ষম হলেন সম্রাট আওরঙ্গজেব। আওরঙ্গজেবকে এই দক্ষতার জন্য সম্রাট শাহজাহান কি করলেন, দাক্ষিণাত্যে সুবেদার নিয়োগ করলেন। দাক্ষিণাত্য এলাকার সুবেদার নিয়োগ করার পরও এইখানে একটু ষড়যন্ত্র শুরু হলো সম্রাট শাহজাহানের প্রথম পুত্র দারাশিকো দ্বারা। সম্রাট শাহজাহানের ছিল 4টি পুত্র। সম্রাট শাহজাহানের 4টি পুত্র ছিল, সেটা থেকে পরে আগে বলছি যে দারাশিকো ষড়যন্ত্রের কথাটা বলি। দারাশিকো ষড়যন্ত্রের কারণে সম্রাট আওরঙ্গজেবকে এই দাক্ষিণাত্য সুবেদার থেকে সরিয়ে দেওয়া হলো। যদিও সম্রাট আওরঙ্গজেব ছিলেন খুবই দক্ষ এবং অভিজ্ঞ। দারাশিকো সম্রাট আওরঙ্গজেবকে দাক্ষিণাত্য ক্ষমতা থেকে সরিয়ে দিলেন, কিন্তু পরবর্তীতে তার বোন সম্রাট আওরঙ্গজেবের বোন জাহানারার সুপারিশে পুনরায় দাক্ষিণাত্যের সুবেদারের পদটি আওরঙ্গজেব লাভ করলেন। এই খুব বেশি সাম্রাজ্য সম্প্রসারণ সম্রাট শাহজাহানের সময়ে হয়েছিল না। এই অল্প কিছুই সাম্রাজ্য তিনি সম্প্রসারণ করেছিলেন, কারণ সম্রাট শাহজাহানের সময়ে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল তিনি স্থাপত্যের প্রতি তার বেশি মনোনিবেশ করেছিলেন। এই স্থাপত্য বিষয়ে আমরা জানার আগে সম্রাট শাহজাহানের জীবনে যে 1612 খ্রিস্টাব্দে একটি ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা কি, তিনি মমতাজ মহলকে বিবাহ করেছিলেন। এই মমতাজ কে ছিলেন? মমতাজ ছিলেন নূরজাহানের ভাই আসফ খানের কন্যা মমতাজ। মমতাজ ছিল নূরজাহানের ভাই, সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের ভাই আসফ খানের কন্যা মমতাজ। মমতাজের প্রকৃত নাম ছিল কি? প্রকৃত নাম ছিল আরজুমান্দ বানু বেগম। এই বিষয়টি খুব মনোযোগ দিয়ে শোনো। আরজুমান্দ বানু বেগম। সম্রাজ্ঞী মমতাজের নাম ছিল আরজুমান্দ বানু বেগম। পরবর্তীতে সম্রাটের সাথে বিবাহের পরে সম্রাট তাকে মমতাজ নাম বা মমতাজ মহল নামে তাকে ডাকতেন। এছাড়াও তার আরো 2টি উপাধি ছিল। একই হচ্ছে মালিকাই জাহান ও সম্রাট মমতাজের কি নাম ছিল? দুটা উপাধি ছিল। একটা ছিল হচ্ছে মালিকা ই জাহান ও মালিকা উজ্জামান। মালিকা ই জাহান হচ্ছে বিশ্বের রানী
বিশ্বের রানী, বিশ্বের রানী মালিকা ই জাহান বিশ্বের রানী। আর হচ্ছে মালিকা উজ জামান হচ্ছে যুগের রানী। মালিকা উজ জামান, মালিকা উজ জামান যুগের রানী। এই দুটি উপাধিতেও মমতাজকে ভূষিত করা হয়। মমতাজ খুব বেশি দিন বাঁচেননি। তার চতুর্দশ সন্তান জন্মদানের সময় মমতাজ মৃত্যু মুখে পতিত হয় এবং মারা যান। এবং তারপরেই সম্রাট শাহজাহান খুবই ভেঙে পড়লেন। সম্রাট শাহজাহানের জীবনে মমতাজের ভূমিকা ছিল খুবই বেশি। মমতাজও নূরজাহানের মতো খুবই জ্ঞানী ছিলেন। সে তার স্বামীর সাথে বিভিন্ন কাজে সহযোগিতা করতেন। এ ছিল মমতাজের ভূমিকা সম্রাট শাহজাহানের জীবন। এবং সম্রাট শাহজাহানের জীবদ্দশায় যেটা মুঘল সাম্রাজ্যের সবচেয়ে ক্ষতিকর বিষয়টি হয়েছিল সেটা হচ্ছিল সম্রাটের পুত্রদের উত্তরাধিকার নিয়ে সংগ্রাম। উত্তরাধিকার নিয়ে সংগ্রাম। সম্রাট শাহজাহানের 4টি পুত্র ছিল। এক ছিলেন হচ্ছে দারা শিকো, 4 জনের নাম দেখো, দারা শিকো, শাহ সুজা, ঔরঙ্গজেব আর একজন ছিলেন মুরাদ। এই 4 জনের মধ্যে সবচেয়ে দক্ষ ছিল হচ্ছে সম্রাট আওরঙ্গজেব। কিন্তু সম্রাট শাহজাহান দারাশিকের প্রতি খুবই বেশি দুর্বল ছিলেন। দারাশিকের প্রতি পুত্র স্নেহে অন্ধ ছিলেন সম্রাট শাহজাহান। তিনি দারাশিকোকে খুব বেশি স্নেহ করতেন, যার কারণে দারাশিকো সবসময় সম্রাট শাহজাহান অসুস্থ হয়ে গেলেন তখন সম্রাট শাহজাহানকে দিয়ে দারাশিকো তার 3 পুত্রের কাছে বিভিন্ন রকমের অধ্যতমূলক পত্র প্রেরণ করতে। এই পত্রের প্রেরণের মাধ্যমে সম্রাটের 3 ভাই, সম্রাটের 3 পুত্র আওরঙ্গজেব, শাহ সুজা, মুরাদ এক হয়ে দারাশিকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এরপরে 4 ভাইয়ের মধ্যে একটি অন্তর্দ্বন্দ্ব বা অন্তর্কলহ তৈরি হয়। এই অন্তর্কলহ থেকে তারা পরবর্তীতে 2 ভাই মৃত্যুবরণ করেন এবং সম্রাট শাহজাহানের 4 পুত্রের এই উত্তরাধিকারের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব থেকে খুবই একটা ভয়াবহ অবস্থায় সম্রাট শাহজাহানের শেষ জীবনটাও খুব বেশি ভালো কাটেনি। তাকে বন্দিত্ব জীবন গ্রহণ করতে হয়েছিল তার কন্যার সাথে। শেষ জীবনে তিনি বন্দী অবস্থায় জীবনযাপন করতেন। নির্দিষ্ট সম্রাট আওরঙ্গজেব সম্রাট শাহজাহানকে বন্দী করে ফেলেন এবং তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হন পরবর্তীতে। সম্রাট শাহজাহানের সময় এই 3 পুত্রের যে তার 4 পুত্রের যে একটি দ্বন্দ্ব, যেটা মুঘল সাম্রাজ্যের জন্য খুবই একটি ক্ষতিকর বিষয়ের মধ্যে পড়ে। এখন আমরা দেখি সম্রাট শাহজাহান সম্পর্কে তো মোটামুটি জানলাম আমরা। সম্রাট শাহজাহানের প্রাথমিক বাধা বিপত্তি, রাজ্য বিস্তার, তার স্ত্রী কে ছিলেন, তার পুত্রদের মধ্যে উত্তরাধিকার নিয়ে কি সংগ্রাম বা সংকট তৈরি হয়েছিল, সবকিছুই দেখলাম। এখন আমরা সম্রাট শাহজাহান ব্যক্তি হিসেবে কেমন ছিলেন, তার চরিত্র কৃতিত্বের মধ্যে তিনি ছিলেন খুবই আরবি ও ফার্সি ভাষার অনুরাগী এবং সাহিত্যের প্রতিও খুব অনুরাগ ছিলেন। তবে তার সবচেয়ে বেশি অনুরাগ ছিল হচ্ছে স্থাপত্য শিল্পের প্রতি এবং তাকে এই স্থাপত্যের রাজপুত্র বলা হয়ে থাকে। সম্রাট শাহজাহানকে কি বলা হয়? স্থাপত্যের রাজপুত্র বা প্রিন্স অফ বিল্ডার্স। ঐতিহাসিকরা তাকে প্রিন্স অফ বিল্ডার্স বলছেন। প্রিন্স অফ বিল্ডার্স বলছেন। সম্রাট শাহজাহানের স্থাপত্যের মধ্যে নিশ্চয়ই তোমরা সবাই জানো, শিক্ষার্থীরা প্রত্যেকেই জানে যে সম্রাট শাহজাহানের অমূল্য স্থাপত্য ছিল হচ্ছে তাজমহল। এই তাজমহলের নির্মাণের ইচ্ছা তার নিজেরই, পরিকল্পনাটা তার নিজেরই। মূল শিল্পী ছিলেন হচ্ছে ইস্ফান্দিয়ার রুমি। কে ছিলেন? ইস্ফান্দিয়ার রুমি ছিলেন হচ্ছে মূল শিল্পী।
আর এর স্থপতি ছিলেন ইরানের ওস্তাদ ঈশা সিরাজি। ওস্তাদ ঈশা সিরাজি এছাড়াও একজন বাঙালি শিল্পী বলদে দাস ছিল এই তাজমহলের স্থাপত্য। এই তাজমহলের সৌন্দর্য নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতায় লিখেছেন, সেই কবিতার কিছুটা অংশ তোমাদেরকে বলি। হীরা মুক্তা মাণিক্যের ঘটা, যেন শূন্য দিগন্তের ইন্দ্রজাল ইন্দ্রধনুচ্ছটা, যাক যদি লুপ্ত হয়ে যাক, শুধু থাক এক বিন্দু নয়নের জল, কালের কপল তলে শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল। এই হচ্ছে তাজমহলের বিস্তৃত বর্ণনার জন্য রবীন্দ্রনাথের ছোট্ট একটু কবিতা তোমাদেরকে, মানে তাজমহলের সৌন্দর্য দেখে আজও সবাই মুগ্ধ হয়। সপ্তম আশ্চর্যের মধ্যে এটা একটা আশ্চর্যজনক জিনিস ছিল, যেটা 20 বছর 1632 খ্রিস্টাব্দে নির্মাণ শুরু হয় এবং 1653 খ্রিস্টাব্দে 1653 খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ শেষ হয়। 20 বছরে 22 লক্ষ শ্রমিক কাজ করেছিল এই তাজমহল নির্মাণে। এবং এই তাজমহল নির্মাণে আগ্রার যমুনা নদী তীরবর্তীতে তাজমহল নির্মিত করা হয়। শ্বেত মর্মর পাথর ব্যবহার করা হয় এই তাজমহল নির্মাণে। তাহলে তাজমহল সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। তাজমহলে তাহলে মূল যে স্থপতি কে ছিলেন এবং মূল শিল্পী কে, পরিকল্পনাবিদ কে ছিলেন, এই বিষয়গুলো জানলাম। এটা হচ্ছে ইন্দো পারসিক রীতির সংমিশ্রণে এই তাজমহলটি নির্মিত হয়েছিল। এছাড়া সম্রাট শাহজাহানের তৈরি আরেকটি জিনিস ছিল, সেটা হচ্ছে ময়ূর সিংহাসন। ময়ূর সিংহাসনটা এতই বিখ্যাত ছিল, ময়ূর সিংহাসন হচ্ছে দৈর্ঘ্যে ছিল 3.5 গজ, প্রস্থে ছিল 2.5 গজ, উচ্চতায় ছিল 5 গজ এবং এই সিংহাসনে উঠতে 3 তলা সিঁড়ির ব্যবহার করা হতো। তিনটি সিঁড়ির ধাপ ব্যবহার করে এই ময়ূর সিংহাসনে উঠতে হয়েছিল এবং প্রায় 8 কোটি টাকা ব্যয়ে এই ময়ূর সিংহাসন নির্মাণ করা হয়েছিল। ময়ূর সিংহাসন পরবর্তী ভারত থেকে নাদির শাহ লুণ্ঠন করে নিয়ে যায়। ব্রিটিশরা এই ময়ূর সিংহাসন পারস্য থেকে দক্ষিণ আফ্রিকার জাহাজগামী নিয়ে যাওয়ার পথে জাহাজডুবিতে ময়ূর সিংহাসনটি হারিয়ে যায়। এছাড়াও সম্রাট শাহজাহানের আরও যে স্থাপত্যগুলো ছিল সেটার মধ্যে ছিল হচ্ছে লাল কেল্লা, মতি মসজিদ, শীষ মহল, রঙ্গমহল। এবং মতি মসজিদটি ছিল অনন্য অসাধারণ। 30 লক্ষ অর্থ বিনিময়ে তিনি এই মতি মহলটি তৈরি করেছিলেন। এছাড়া সম্রাট শাহজাহান দিল্লির অদূরে একটি নতুন শহর তৈরি করেন, যে শহরের নাম দেন শাহজাহানাবাদ। এই শাহজাহানাবাদ ছাড়াও এখানে তিনি হচ্ছে দিওয়ানি আম, দিওয়ানি খাস এগুলো নির্মাণ করেছিলেন, যেটা তার স্থাপত্যে একটি অমর করে রেখেছে তাকে, যে স্থাপত্যের রাজপুত্র হিসেবে তাকে বলার যে যথাযথ কারণ ছিল। এই বিষয়গুলো সম্রাট শাহজাহানের স্থাপত্যের রাজপুত্র বলার অন্যতম কারণ ছিল। তাহলে আজকে আমরা যে পাঠ থেকে পড়লাম যে সম্রাট শাহজাহান ক্ষমতায় আসলেন 1628 খ্রিস্টাব্দে এবং ক্ষমতায় আসার পরে তিনি কিভাবে রাজ্য বিস্তার করলেন, রাজ্য পরিচালনা করলেন এবং তিনি স্থাপত্যের রাজপুত্র হিসেবে পরিচিত ছিলেন। স্ত্রীর প্রতি ভালোবেসে তিনি তাজমহল নির্মাণ করেছিলেন এবং পরবর্তী জীবনে তিনি দূর থেকে ওই তাজমহল, মৃত্যুর আগ পর্যন্ত তাজমহলের দিকে তিনি তাকিয়ে, ঐতিহাসিকরা বলছেন যে শেষ সময়গুলো তিনি তাজমহলের দিকে তাকিয়ে সময় কাটাতেন। এই বিষয়গুলো আমরা জানতে পারলাম। তাহলে সম্রাট শাহজাহান থেকে যে প্রশ্নগুলো আমরা আসতে পারে বেশিরভাগই সম্রাট শাহজাহান থেকে আমাদের সম্রাট শাহজাহানের স্থাপত্য সম্পর্কে প্রশ্নগুলো হয়ে থাকবে। তোমরা এই পাঠটা খুবই গুরুত্বের সাথে এবং অত্যন্ত যত্ন সহকারে এই পাঠটা ভিডিওতে দেখবে এবং তোমরা এই পড়াটি কমপ্লিট করবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।